ভিয়েতনাম থেকে ইরান, বসনিয়া থেকে তথাকথিত ব্যানানা ওয়ার্স গত ২৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বিশ্বকে প্রভাবিত করেছে, কখনো কূটনীতির মাধ্যমে, আবার কখনো শক্তি প্রয়োগের মাধ্যমে। Our restraint is not inexhaustible. The United States launched a targeted operation. Our sons fight tonight in the jungles of Vietnam. Just 2 hours ago, Allied air forces began an attack on military targets in Iraq. কিন্তু মার্কিন পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কি? বিশ্বমঞ্চে সক্রিয় অংশগ্রহণ নাকি বিচ্ছিন্ন থাকার নীতি অনুসরণ? যুক্তরাষ্ট্র কি বিশ্বের দিকে তাকিয়ে থাকা কোনো দেশ, নাকি বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া দেশ? We will stop racing to topple foreign and you understand this. Foreign regimes that we know nothing about. তার এই দাবির বিষয়ে পরে আসছি, আগে শুরু থেকে শুরু করা যাক। প্রথম মার্কিন প্রেসিডেন্ট অন্য দেশের ঘটনায় অতিরিক্ত জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছিলেন। নবগঠিত প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রের কৌশল নির্ধারণ করেছিল তার এই নীতি। এবার বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে আসা যাক। প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সংকট এবং যুদ্ধের ক্ষত যুক্তরাষ্ট্রকে বিশ্ব রাজনীতি থেকে কিছুটা পিছিয়ে আসতে বাধ্য করেছিল। দেশটি বিশ্বের প্রথম আন্তর্জাতিক শান্তি সংস্থা লিগ অব নেশনস বা জাতিপুঞ্জে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এমন একটি ধারণা প্রচলিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন থাকার নীতি মেনে চলত। কুশি এবং তার সহকর্মীরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। তারা এমনকি ৫০০টিরও বেশি ঘটনার হিসাব পেয়েছেন, যার মধ্যে বড় আকারের যুদ্ধ থেকে শুরু করে গোপন অভিযান, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত কিংবা ব্যাপক শক্তি প্রদর্শন সবই অন্তর্ভুক্ত রয়েছে। তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে এমনকি ১৮০০-র দশকেও যখন যুক্তরাষ্ট্র একটি নবীন রাষ্ট্র ছিল, তখনও মহাদেশের অভ্যন্তরে সামরিক হস্তক্ষেপ ও সম্প্রসারণবাদী নীতির ক্ষেত্রে দেশটি কোনো বিচ্ছিন্ন অবস্থানে ছিল না। সীমান্ত সংঘাত কিংবা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কথা মনে করুন। ১৮৫০-এর দশকের মধ্যেই লাতিন আমেরিকাতেও তারা পুরো দমে সক্রিয় হয়ে উঠেছিল। যুক্তরাষ্ট্র কোনো দেশে নতুন করে হস্তক্ষেপ করেনি এমন সবশেষ বছরটি ছিল ১৯৭৪। এরপর থেকে প্রতি বছরই যুক্তরাষ্ট্র ভিন দেশে অন্তত একটি সামরিক অভিযান চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সামরিকভাবে খুবই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে মধ্যপ্রাচ্য এক্ষেত্রে শীর্ষে থাকলেও ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রতি ৩টি হস্তক্ষেপের একটি ছিল লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ধরন ভৌগোলিকভাবে আশেপাশের অঞ্চল থেকে সরে এসে বিশ্বের আরও দূরবর্তী অঞ্চলগুলোর দিকে ধাবিত হয়েছে বলে মনে হয়। সময়ের সঙ্গে মার্কিন হস্তক্ষেপের কারণও পরিবর্তিত হয়েছে। ১৯ শতকের শেষ ও ২০ শতকের শুরুর দিকে অর্থনৈতিক স্বার্থ একটি বড় ভূমিকা পালন করেছে। তথাকথিত ব্যানানা ওয়ার্স বা কলা নিয়ে যুদ্ধ এর একটি উদাহরণ। নিজেদের এবং ইউনাইটেড ফ্রুট কোম্পানির মতো মার্কিন কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় হস্তক্ষেপ করেছিল। কিউবা, পানামা ও নিকারাগুয়ার মতো দেশগুলোতে মার্কিন নৌসেনাদের পাঠানো হয়েছিল। ওয়াশিংটন এই অঞ্চলটিকে নিজের প্রভাব বলয় হিসেবে বিবেচনা করত। এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়া, যা বাণিজ্য ও সামরিক শক্তির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ১৯২০ ও ৩০-এর দশকে যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল, তবে হস্তক্ষেপের নীতি পুরোপুরি ত্যাগ করেনি, যা আমরা একটু আগেই বর্ণনা করেছি। কিন্তু ১৯৪১ সালে জাপান যখন পার্ল হারবারে মার্কিন নৌবহরে হামলা চালায়, তখন এই অবস্থানের অবসান ঘটে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। নাৎসি জার্মানি ও সাম্রাজ্যবাদী জাপানকে পরাজিত করার ক্ষেত্রে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নায়ুযুদ্ধের সময় আদর্শও প্রাধান্য পায়। মার্কিন পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল কমিউনিজম বা সাম্যবাদকে ঠেকিয়ে রাখা। কোনো একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়তো অন্য নানা দেশেও ধারাবাহিক পরিবর্তনের সূচনা করতে পারে, এমন আশঙ্কায় প্রায়ই নানা দেশে হস্তক্ষেপ করা হতো। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ছায়া যুদ্ধে পরিণত হয়েছিল ভিয়েতনাম যুদ্ধ। বিশ্বজুড়ে এমন নানা সংঘাতের মধ্যে এটি ছিল অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের আর কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।
কিন্তু এরপর কমার বদলে মার্কিন সামরিক হস্তক্ষেপের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেল। আমরা দেখতে পাই স্নায়ুযুদ্ধ পরবর্তী পুরো সময় জুড়েই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের হার ছিল বেশি। আমরা মনে করি প্রধান শক্তিতে পরিণত হওয়ার ঘটনাই যুক্তরাষ্ট্রের এই উচ্চ মাত্রার হস্তক্ষেপ প্রবণতাকে উস্কে দিয়েছে। অতুলনীয় সামরিক শক্তি এবং বাধা দেওয়ার মতো কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় যুক্তরাষ্ট্রের কাছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা প্রায়ই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও যুক্তরাষ্ট্রের হাতে তার সামরিক বাহিনী ও বিশাল বাজেট অক্ষুণ্ণ ছিল, আর কারো হাতে যদি হাতুড়ি থাকে তার কাছে সবকিছুকেই পেরেক বলে মনে হয়। কিছু হস্তক্ষেপ চালানো হয়েছিল মানবিক লক্ষ্যকে সামনে রেখে, যেমন সোমালিয়ায় অথবা বসনিয়ায় নেটোর হস্তক্ষেপ, যার লক্ষ্য ছিল সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া। এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির মানবিক হস্তক্ষেপের যুগ, অর্থাৎ বিশ্বজুড়ে সংঘটিত ভয়াবহ মানবিক নৃশংসতার বিরুদ্ধে লড়াইকেও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের আওতায় নিয়ে আসা হয়। 9/11-এর ঘটনার পর নিরাপত্তার বিষয়টি মুখ্য হয়ে ওঠে। ইরাক ও আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপের আনুষ্ঠানিক যুক্তি হিসেবে সন্ত্রাস বিরোধী যুদ্ধকে সামনে আনা হয়। তবে সময়ের পরিক্রমায় একটি বিষয় স্পষ্টভাবে ফুটে ওঠে: সামরিক হস্তক্ষেপ একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়। কিন্তু সামরিক শক্তি পুরো গল্পের কেবল একটি অংশ মাত্র। 250 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহত্তম কূটনৈতিক নেটওয়ার্কও গড়ে তুলেছে। বিংশ শতাব্দী জুড়ে এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকেও এই প্রক্রিয়া ক্রমাগত বেড়েছে। আমরা নতুন নতুন কূটনৈতিক মিশন বা কার্যালয় খুলেছি এবং পররাষ্ট্র সেবার পরিধিও ক্রমশ বাড়িয়েছি। নিয়মিত এই কূটনৈতিক কার্যক্রম প্রায়ই আরও বড় কোনো কিছুর ভিত্তি তৈরি করে দেয়, যেমন আলোচনা, দর কষাকষি এবং শেষ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি। মন্ট্রিল প্রোটোকলের কথাই ধরা যাক। 1987 সালে বিভিন্ন দেশ ওজোন স্তর ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল। এতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারাই এই চুক্তির জন্য জোরালো উদ্যোগ নিয়েছিল এবং চুক্তিটি বাস্তবায়নেও সহায়তা করেছিল। এখন ওজোন স্তর আবার সেরে উঠছে। এটিকে সর্বকালের অন্যতম সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে গণ্য করা হয়। তবে ইদানিং এই সহযোগিতার মনোভাব কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তির উদাহরণটি দেখা যাক। যুক্তরাষ্ট্র এই চুক্তির আলোচনায় সহায়তা করেছিল, কিন্তু পরবর্তী সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেটা থেকে সরে আসেন। আন্তর্জাতিক সহযোগিতা থেকে সরে আসার ঘটনাটি কেবল ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী প্রবণতা। গত কয়েক বছরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উদ্যোগে বহুপাক্ষিক চুক্তির সংখ্যা কমেছে। এর পরিবর্তে দেশটি এখন তাদের প্রেসিডেন্টের করা দ্বিপাক্ষিক বা সরাসরি চুক্তির উপরই বেশি নির্ভর করছে, আর এর ফলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে। এই অংশীদারত্বে যে রাষ্ট্রটি বেশি শক্তিশালী, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রায় সবসময়ই সেটি যুক্তরাষ্ট্রই। সেই রাষ্ট্রটি মূলত চুক্তির শর্ত নির্ধারণের সুযোগ পায়। সহযোগিতা অব্যাহত রয়েছে, তবে তা প্রায়ই যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী হচ্ছে। যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক বা প্রভাব বলয় এখনও বিশাল হলেও বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি হিসেবে চীন তাদের সমকক্ষ হয়ে উঠেছে। বর্তমান সময়টা আসলে এক ধরনের গুটিয়ে আসার বা কূটনৈতিক সম্পৃক্ততা থেকে সরে আসার সময়। এখন রাষ্ট্রপদ খালি থাকার হার অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। যেমন বলিভিয়া, পাকিস্তান বা মালাউইয়ের মতো দেশগুলোতে আমাদের কোনো রাষ্ট্রদূত নেই। তাহলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কি? 250 বছরের ইতিহাসে এর একটি ধরন স্পষ্ট, তা হল বিভিন্ন দেশে হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস। পাশাপাশি বিভিন্ন জোট, চুক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী সহযোগিতার কাঠামো তৈরিতেও যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা সেই ভূমিকা থেকে সরে এসেছে। আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়: মার্কিন নেতাদের বক্তব্য এবং কাজের মধ্যে সবসময় মিল থাকে না। অথচ 10 বছর পর ট্রাম্প ইরানের নেতৃত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশটিতে আক্রমণ চালিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য ভেনেজুয়েলায় পাঠিয়েছেন সশস্ত্র বাহিনী। না, আমার মনে হয় না যে এখন আমরা বিচ্ছিন্ন থাকার নীতি অনুসরণ করছি, বরং আমার মনে হয় আমরা বেশ হস্তক্ষেপমূলক নীতি বজায় রাখছি। তবে প্রচলিত বয়ানটি এমন যে আমাদের হস্তক্ষেপের লক্ষ্য এখন আর উদারনৈতিক বিশ্ব ব্যবস্থা নয়। 250 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রশংসিত হয়েছে বিশ্ব ব্যবস্থা রক্ষা এবং বিশ্বের শান্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, আবার শক্তি প্রয়োগ ও নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টার কারণে সমালোচিতও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জরিপ চালানো 48টি দেশের মধ্যে 45টিতেই দেখা গেছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি তলানিতে নামছে।
খোদ আমেরিকানরা কি ভাবছেন? বিশ্বমঞ্চে নিজেদের দেশের অবস্থান নিয়ে তারাও আগের মতো সন্তুষ্ট নন। যুক্তরাষ্ট্র বিশ্বে তার একচ্ছত্র আধিপত্য হারাচ্ছে, বিশ্ব ক্রমশ বহুকেন্দ্রিক হয়ে উঠছে এবং চীন সহ বিভিন্ন দেশের প্রভাব বাড়ছে। মনে হচ্ছে সামরিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে এই বহুকেন্দ্রিক পরিবর্তনের প্রতিক্রিয়া জানাচ্ছে যুক্তরাষ্ট্র। অনেক বিশেষজ্ঞ মনে করেন সংযম প্রদর্শন করলে যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত কম ক্ষতিকর প্রক্রিয়াতেই এই বহুকেন্দ্রিক ব্যবস্থার মধ্য দিয়েও এগিয়ে যেতে পারবে। তবে ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র পিছু হটবে না, বরং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান ধরে রাখতে আরও সক্রিয় হবে।